পেঙ্ক বা ওয়ালথার পেঙ্ক ডেভিসের যে নর্মাল সাইকেল অফ ইরোশন তার সমালোচনা থেকে পেঙ্কের থিওরি ডেভেলপমেন্ট হয়। বিরোধটা কোথায় ছিল? বিরোধটা ছিল একটাই জায়গাতে। ডেভিস বলেছিলেন ইরোশনাল প্রসেস ইজ টাইম ডিপেন্ডেন্ট, আর এই টাইম কথাটাতেই একমত হতে পারেননি ওয়ালথার পেঙ্ক। ঠিক এই সমালোচনা থেকেই তিনি নিজে একটি ল্যান্ডফর্ম ডেভেলপমেন্টের থিওরি পাবলিশ করেন এবং তিনি সেখানে সফলভাবে এটাও দেখান যে কিভাবে ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট সময় ছাড়াই অন্যান্য নিয়ন্ত্রকের উপর ডিপেন্ড করে ডেভেলপমেন্ট হয়, ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট হয়। যদিও খুব অল্প বয়সেই তার অকাল মৃত্যু তার থিওরির প্রকৃত ব্যাখ্যা জনসমক্ষে তুলে ধরতে পারেন, বা অকাল মৃত্যুর জন্য তার থিওরির প্রকৃত ব্যাখ্যা পাওয়া যায় না। এক তো তার থিওরি প্রথমত ছিল জার্মান ভাষায়, দ্বিতীয়ত অকাল মৃত্যুর জন্য তার থিওরির সমালোচনার উত্তর আমাদের কাছে নেই। যেমন ডেভিস তার সমালোচনার উত্তর দিয়েছিলেন, পেঙ্ক হয়তো দিতে পারতেন, কিন্তু সেই স্কোপ তার কাছে ছিল না। তাই ওয়ালথার পেঙ্কের মৃত্যুর পর তার পুত্র আলব্রেখট পেঙ্ক তার এই যে কাজ বা অসম্পূর্ণ কাজ সেটা সম্পূর্ণ করেন। জার্মান সায়েন্টিস্ট ওয়ালথার পেঙ্ক, সরি, তার বাবা, সম্ভবত ভুল বললাম, তার পুত্র না, সম্ভবত তার বাবা তার ছেলের এই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করেন। German scientists pleaded for rejection of the Lewisian model of the geographic cycle based on time dependencies of landform development and presented his own model of morphological system. তাহলে সমস্যাটা কোথায় ছিল? টাইম ডিপেন্ডেন্ট মডেলে, এবং তিনি একটা টাইম ইন্ডিপেন্ডেন্ট মডেল ডেভেলপ করেছিলেন। For the explanation of the landscape development, his work published after his death in the form of Die Morphology Analysis, বিখ্যাত বই, পেঙ্কের লেখা বই, এই বইতে তার থিওরি পাবলিশ। The main goal of the Penck model of a morphological system was to find out the model of development and causes of the crustal movement on the basis of exogenic processes and geomorphological characteristics. তাহলে তিনি দেখালেন যে ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট কিভাবে হয়। একটা হচ্ছে ক্রাস্টাল মুভমেন্ট, মানে এন্ডোজেনেটিক ফোর্স, অ্যান্ড অন দ্য বেসিস অফ এক্সোজেনেটিক প্রসেসেস লাইক মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক। এই দুটোর মধ্যে যে ব্যালেন্স, সেই ব্যালেন্স ডিটারমাইন করে ল্যান্ডস্কেপ কিভাবে ডেভেলপ হবে। ইভেন আরো একটা জায়গাতে ডেভিস এবং পেঙ্কের মধ্যে বিবাদ ছিল, সেটা হচ্ছে স্টেজ ইউজ করা। দেখো, টাইম যে কনসেপ্ট, সেই টাইম কনসেপ্টেরই একটা ডাইভার্স থিঙ্কিং হলো স্টেজ। স্টেজ তিনটে ছিল, ইউথ, ম্যাচিওর অ্যান্ড ওল্ড। এই তিনটে কনসেপ্টকেও পেইন কিন্তু বাদ দিয়েছিলেন তার থিওরি থেকে। পরিবর্তে যেহেতু টাইম কনসেপ্টটা তিনি বাদ দিয়েছেন, তো অবশ্যই তাহলে স্টেজের কনসেপ্টটা তাকে বাদ দিতে হচ্ছে। পরিবর্তে তিনি কি ইউজ করেছিলেন? এনটুইংলাং নামে একটা জার্মান শব্দ, যার অর্থ ঠিক একই বোঝায়, মানে ওই স্টেজ। স্টেজ কথাটা না ইউজ করে তিনি এনটুইংলাং ইউজ করেছিলেন। The main goal of the Penck model of the morphological system is to the balance between crustal movement and the exogenous processes that leads to the change of landform, means geomorphological changes.
বা leads to the development of the new landform on a landscape. The reference system of Penck model is that the characteristics of the landform of a given region are related to the tectonic activity of that region. The landform thus reflected the ratio between কোন দুটোর মধ্যে রেশিও প্রকৃতপক্ষে ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট করে intensity of the endogenetic processes means the rate of upliftment and magnitude of the displacement of the material by exogenetic processes means rate of erosion. তাহলে upliftment and erosion এই দুটো প্রসেস, upliftment মানে কি এন্ডোজেনেটিক প্রসেস, ইরোশন এক্সোজেনেটিক, এদের মধ্যে যে ব্যালেন্স, সেই ব্যালেন্স ডিটারমাইন করবে ল্যান্ডফর্ম কোন এন্টুইংলাং স্টেজে থাকবে বা কোন এন্টুইংলাং এ থাকবে। এন্টুইংলাং মানে স্টেজ ইউথ হবে নাকি ম্যাচিউর নাকি ওল্ড। কিরকম, যদি আপলিফমেন্ট ইরোশনের চেয়ে বেশি হয় তাহলে অফ স্টেজেন্ডি এন্টুইংলাং, যদি আপলিফমেন্ট এবং ইরোশন সেম হয় এটা ম্যাচিওর স্টেজ, সেটাকে বলা হয় দুই নম্বর এন্টুইংলাং এর নামটা রয়েছে গ্লিচ মরমিগ এন্টুইংলাং, এন্ড 3 নম্বর অবস্টেজেন্ডি এন্টুইংলাং, যেখানে আপলিফমেন্টের চেয়ে ইরোশন বেশি হয়। এই তিনটে স্টেজের কথা তিনি বলেছেন। তাহলে প্রথম যেখানে আপলিফমেন্ট বেশি এফ আছে অবস্টেজেন্ডি এন্টুইংলাং, যদি দুটোই সমান হয় গ্লিচ মরমিগ এন্টুইংলাং, আর যেখানে ইরোশন বেশি হবে আপলিফমেন্টের চেয়ে সেটা হচ্ছে অবস্টেজেন্ডি এন্টুইংলাং। তিনটে নাম রয়েছে। Penck view could not be known its true sense and could not be interpreted in the proper ways, মানে এটা সঠিকভাবে ব্যাখ্যা পাওয়া যায়নি বা ট্রু সেন্সে নেওয়া যায়নি। তার কারণ his incomplete work due to his ultimate death, অসময় তার মৃত্যু, his obscure composition of the difficult German language, কঠিন জার্মান ভাষায় লেখা, ill defined terminology, যিনি যে শব্দগুলো ব্যবহার করেছিলেন সেটা আমাদের বোধগম্য নয় অনেকটাই, মিসলিডিং রিভিউ বাই ডব্লিউ.এম. ডেভিস, এবং ঘুরে ডব্লিউ.এম. ডেভিসও পেঙ্কের যে সমালোচনা বা রিভিউ করেছিলেন, সাম কন্ট্রাডিক্টরি আইডিয়াস, কিছু কিছু স্ববিরোধী মতবাদ, এই সব কিছুর জন্য তার থিওরির প্রকৃত ব্যাখ্যা আমাদের কাছে নেই। অ্যাকর্ডিং টু পেঙ্ক, landform development should be interpreted by means of ratio between diastrophic process means endogenetic processes, যেটা আপলিফমেন্ট প্রসেস বলা হয়, and erosional processes means exogenetic or denudational processes, এটা ভার্টিক্যাল ইনিশিয়েশন প্রসেস বলে, মানে যেটা গভীর গিরিখাত বা ক্যানিয়ন তৈরি করে, জিওমরফিক প্রসেস। বেসিক প্রিমাইসেস, অন্যান্য আর পাঁচটা থিওরির মতো পেঙ্কের থিওরিরও কিছু বেসিক প্রিমাইসেস আছে। মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ এনি রিজিয়ন of the surface is the result of compression between crustal movement and denudational processes। তাহলে তার মতে যে কোনো জায়গার ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট দুটো কনসেপ্টের উপর ডিপেন্ড করে। ফার্স্ট, crustal movement মানে endogenetic processes, E for endogenetic processes, and denudational processes মানে exogenetic processes, মানে আপলিফমেন্ট এবং ইরোশন এই দুটোর মধ্যে সম্পর্ক। ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট ইজ টাইম ইন্ডিপেন্ডেন্ট, একদম পরিষ্কারভাবে বলে দিয়েছেন এখানে ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট টাইম ইন্ডিপেন্ডেন্ট, সময়ের কোনো ভূমিকা নেই। টেকটনিক মুভমেন্ট ক্যান বি এক্সপ্লেইনড and their crustal factor may be ascertained on the basis of morphological characteristics. Tectonic movement can be explained and their crustal factor may be ascertained on the basis of morphological characteristics, মানে একদিকে তার টেকটনিক মুভমেন্ট রয়েছে আর একদিকে মরফোলজিক্যাল ফিচার্স, এই দুটোর মধ্যে ব্যালেন্স। The shape of hill slope depend on relative rate of the valley initiation by river and removal of the debris from hill slope, এবং স্লোপ ডেভেলপমেন্ট কিভাবে হবে সেটা ডিপেন্ড করছে নদী কত দ্রুত ক্ষয় করছে এবং সেই ম্যাটারকে ট্রান্সপোর্ট করছে।
দেয়ার আর 3 কাস্টাল স্টেজ, মানে যে আপলিপমেন্ট কাস্টাল স্টেজ মানে কি আমাদের এন্ডোজেনেটিক প্রসেসের এরও 3টে অংশ রয়েছে, 3টে ভাবে হতে পারে। স্টেট অফ ক্রাস্টাল স্টেবিলিটি হোয়ার দেয়ার ইজ নো অ্যাক্টিভ ডিসপ্লেসমেন্ট, একদম স্থির ভূমিভাগ যেখানে কোনো ডিসপ্লেসমেন্ট নেই। নেক্সট, স্টেট অফ ইনিশিয়াল ডোম আপলিফট ইন আ লিমিটেড এরিয়াস ফলোড বাই ওয়াইড আপলিফট, মানে প্রথমে ধীরে ধীরে আপলিফমেন্ট শুরু হবে ছোট জায়গাতে, তারপরে সম্পূর্ণ এলাকার আপলিফমেন্ট হবে। 3 নম্বর কনসেপ্টে বলা হয়েছে স্টেট অফ এক্সটেন্সিভ কাস্টাল আপলিফমেন্ট, এবং বিস্তৃত এলাকা ওই আপলিফমেন্টের মধ্যে আসবে বা বিস্তৃত এলাকা জুড়ে আপলিফমেন্ট হবে। আবার তার মতে ইরোশনও 3টে স্টেজে হতে পারে। দেয়ার আর 3 স্টেট অফ অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট মানে ইরোশন, সেই অ্যাডজাস্টমেন্টও 3টে ভাবে হতে পারে বিটুইন কাস্টাল মুভমেন্ট অ্যান্ড ভ্যালিডিটি, মানে যে কাস্টাল মুভমেন্ট 3টে স্টেজে হলো, ইরোশনও সেটাকে অ্যাডজাস্ট করার জন্য বা ইকুইলিব্রিয়ামে আসার জন্য 3টে স্টেজের মধ্য দিয়ে যাবে। এক, ইফ কাস্টাল আপলিফমেন্ট রিমেন কনস্ট্যান্ট, মানে প্রথম অবস্থা, ফর লঙ্গার পিরিয়ড অফ টাইম, যেখানে দীর্ঘ সময় কাস্টাল আপলিফমেন্ট হয়নি। দ্য ভার্টিক্যাল ইরোশন বাই রিভার ইজ সাচ দ্যাট দেয়ার ইজ দ্য ব্যালেন্স বিটুইন রেট অফ আপলিফমেন্ট এন্ড ইরোশন, তাহলে ভার্টিক্যাল ইরোশন সেখানে খুব বেশি হওয়ার কথা নয়, এবং আপলিফমেন্ট এবং ইরোশনের মধ্যে ব্যালেন্স থাকবে। নেক্সট বলেছে ইফ রেট অফ আপলিফমেন্ট এক্সিড বাই রেট অফ ভ্যালি ডিপিং, যদি আপলিফমেন্ট দ্রুত হয় এবং নদীর ক্ষয় ক্ষমতা আপলিফমেন্টের চেয়ে কম হয়, তাহলে কি হবে? ভূমির উপর উচ্চতা বাড়তে থাকবে। ধরো প্রতিদিন 10 মিটার করে ভূমির উচ্চতা বাড়ছে, আর নদী মাত্র ক্ষয় করছে 1 মিটার করে, তাহলে আলটিমেট ভূমির উচ্চতা বাড়তে থাকবে। দেন চ্যানেল গ্রেডিয়েন্ট কন্টিনিউ টু ইনক্রিজ, তাহলে নদীর গতিপথের ঢাল বাড়বে till the rate of valley dipping matches with the rate of upliftment and stage of equilibrium is attained, এমন একটা সময় আসবে যখন ওই আপলিফমেন্ট এবং ইরোশন ব্যালেন্স কন্ডিশনে আসবেই, এবং সেই কন্ডিশনটাই হবে ইকুইলিব্রিয়াম। Then channel gradient is lower to such an extent that rate of upliftment and rate of erosion become equal and state of equilibrium achieved. আরেকটা স্টেজ হতে পারে আপলিফমেন্ট এন্ড ইরোশন আর অলওয়েজ কোএক্সিস্টেন্ট, আপলিফমেন্ট এন্ড ইরোশন অলওয়েজ কোএক্সিস্টেন্স থাকবে। পেঙ্ক ইজ সাপোজ টু হ্যাভ ডেলিবারেটলি অ্যাভয়েড দ্য ইউজ অফ কনসেপ্ট স্টেজ, পেঙ্ক কখনো স্টেজ শব্দটা ব্যবহারই করেনি। আচ্ছা, 3 নম্বরটা এখানে কোনো কারণে বোধহয় বাদ চলে গেছে। আচ্ছা, এটাই 3 নম্বর ছিল। ইফ রেট অফ ভ্যালি ডিপিং এক্সিড দ্য রেট অফ কাস্টাল আপলিফমেন্ট, একটু মিস্টেক হয়ে গেছে, যে ভ্যালি ডিপিং এবার যদি নদীর ক্ষয় ক্ষমতা যদি আপলিফমেন্টের চেয়ে বেশি হয়, দেন চ্যানেল গ্রেডিয়েন্ট লোয়ার ইন সাচ এ এক্সটেন্ট দ্যাট রেট অফ আপলিফমেন্ট এন্ড ইরোশন বিকাম অ্যাক্টিভ, তাহলে নদীর ক্ষয় ক্ষমতা যদি প্রাথমিকভাবে বেশি থাকে তো নদী বেশি ক্ষয় করবে এবং চ্যানেল ডিপিং হবে, কিন্তু এমন একটা সময় আসবে যখন নদীর ক্ষয় ক্ষমতা কমতে থাকবে এবং উত্থান আর নদীর কার্য দুটোর মধ্যে ইকুইলিব্রিয়াম আছে। মানে আলটিমেট কনসেপ্ট এরকমই, যেখানে আপলিফমেন্ট রেট কম, ইরোশন কম হবে, ইকুইলিব্রিয়াম আসবে। যেখানে আপলিফমেন্ট রেট বেশি, নদীর ক্ষয় ক্ষমতা কম, প্রাথমিকভাবে ভূমিরূপের উচ্চতা বাড়লেও পরে আপলিফমেন্ট রেট কমে গিয়ে ইকুইলিব্রিয়াম স্টেট আসবে। যদি প্রাথমিকভাবে নদীর ক্ষয় ক্ষমতায় আপলিফমেন্ট রেটের চেয়ে বেশি থাকে, নদী যদি বেশি হারে ক্ষয় করে, তবে নদীর ক্ষয় ক্ষমতা কমে গিয়ে আর আপলিফমেন্ট রেট যা রয়েছে সেটার সাথে ইকুইলিব্রিয়াম পর্যায়ে আসবে। এবার নেক্সট কনসেপ্টে বলেছে আপলিফমেন্ট এবং ইরোশন কোএক্সিস্টেন্স, একে অন্যের উপর নির্ভরশীল, এবং তিনি স্টেজ শব্দটাকে অ্যাভয়েড করেছিলেন, যেহেতু এটা সময় নির্ভর কনসেপ্টে ডেভিস বলেছিলেন হি ডিড নট ইউজ দ্য কনসেপ্ট অফ সাইক্লিক চেঞ্জ মার্ক বাই স্টেজ, তিনি এই সাইক্লিক চেঞ্জ যেমন ইউজ, ম্যাচিওর এবং ওল্ড, এটাকে স্টেজ অনুযায়ী বলেননি। কিভাবে বলেছিলেন? ইন দ্য প্লেস অফ স্টেজ হি ইউজ দ্য টার্ম এন্টুইকলাং, এই জার্মান শব্দটা তিনি ইউজ করেছিলেন। দ্যাট মিনস thereby development. Thus, in the place of youth, mature and old stages, he used the term Aufstiegendi Entwicklung.
Thus, in the place of youth, mature and old stage, he used the term Aufstehende Entwicklung, Gleichmormige Entwicklung, Forming and Aufstehende Entwicklung। মানে ইউথ স্টেজের পরিবর্তে ব্যবহার করলেন Aufstehende Entwicklung, means waxing slope, ধৌত ঢাল। Gleichmormige Entwicklung এটার পরিবর্তে ব্যবহার করলেন ইউনিফর্ম স্লোপ বা সমঢাল পর্যায়, এবং অবস্টিজেন্ডি এন্টুইংলাং পরিবর্তে ব্যবহার করলেন ওয়ার্নিং স্লোপ। তাহলে তিনটে কনসেপ্ট, ইউথ, ম্যাচিওর এবং ওল্ড, তার পরিবর্তে তিনি এন্টুইংলাং শব্দ দিয়ে সেটাকে বোঝানোর চেষ্টা করলেন। এবার আসি স্টেজ, মানে তার পর্যায়গুলো কি কি ছিল। এখানে স্টেজ মানে ইউথ, ম্যাচিওর, ওল্ড না, এখানে স্টেজ হচ্ছে একটা পয়েন্টের নাম। ওকে, পেং ইউজ দ্য টার্ম প্রাইমারান্স বা প্রাইমারান্স। প্রাইমারাম শব্দ কি? to represent the characteristics of the landform before upliftment, মানে আপলিফমেন্টের আগে, ল্যান্ডফর্ম আপলিফমেন্টের আগে যে একটা ফ্ল্যাট সারফেস, প্রাইমারাম is in fact initial surface of the primary plane representing either newly emergent surface from below sea level। সি লেভেল থেকে জাস্ট একটা ভূমিরূপের উত্থান যখন হয় অ্যাজ এ ফ্ল্যাট সারফেস হিসাবে হয়, এখানে তখনও ক্ষয়কার্য ধরে নেওয়া হয় শুরু হয়নি। তাহলে ক্ষয়কার্য শুরু হওয়ার আগে যে ফ্ল্যাট সারফেস ছিল সেটাকে পেং কি বলেছিলেন? প্রাইমারাম। নোট ডাউন করবে। এটার আরো দুটো নাম আছে, ফেস্টেনবেন অর পেনিপ্লেন, টাইপ অফ দ্য ল্যান্ড সারফেস কনভার্টেড ইন্টু ফিচারলেস ল্যান্ডমাস বাই আপলিফট। মানে আপলিফটমেন্ট যখন হয় একটা ফ্ল্যাট সারফেস সমুদ্র সমতল থেকে উত্থান হয়, তখনও ধরে নেওয়া হয় ক্ষয়কার্য শুরু হয়নি, এর ওপরেই ক্ষয়কার্য হবে। যদিও পেঙ্কের মতে উত্থান এবং ক্ষয়কার্য হ্যান্ড ইন হ্যান্ড চলতে থাকে, প্যারালালি হয়, তবু প্রাথমিকভাবে উত্থান তো হতে হবে, তারপরে তো ক্ষয়কার্য হবে। তো সেই উত্থান যে সময় স্টার্ট হলো, সেই প্রাথমিকভাবে এলিভেটেড যে ল্যান্ডমাস, সেই ফিচারলেস একেবারে প্লেন ল্যান্ডকে বলা হয়েছিল প্রাইমারাম। Contrary to the concept of W. M. Davis, the landscape is a function of structure, process, and stage or time. Walther Payne postulated that geomorphic forms are an expression of the phase and rate of uplift in relation to the rate of degradation। তাহলে ডেভিস যেখানে বলেছিলেন যে কোনো ল্যান্ডফর্ম ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড স্টেজ, এই ত্রয়ী এর সম্মিলিত ফলাফল, সেখানে পেং কি বললেন? পেং postulated that geomorphic forms are expression of কিসের? the phase and rate of uplift and rate of erosion, মানে আপলিফমেন্ট কোন হারে হচ্ছে আর ইরোশন কোন হারে হচ্ছে, এই দুটোর যে রেট তার উপর ডিপেন্ড করবে ল্যান্ডফর্ম কোন স্টেজে থাকবে। তিনি তিনটে স্টেজের কথা এখানে বলেছেন। প্রথম টার্মটা দেখো, এ ইউ এফ, অফ স্টেজেন্ডি এন্টুইটলাং, এগুলোর অ্যারেঞ্জমেন্ট আছে, ঠিক আছে। প্রথমে থাকবে এফ দিয়ে নাম, তারপরে থাকবে গ্লিচমরফিক, দেন এ বি। খেয়াল রাখবে এটা হচ্ছে রাইট সিকোয়েন্স, এখান থেকে সিকোয়েন্স আছে, পড়েছি এর আগে, পিওয়াইকিউ তে দেখাবো। এবং প্রাইমারফের কনসেপ্ট এসেছে, এনড্রামফের কনসেপ্ট আছে, যে পেঙ্কের থিওরি ডেভিসের চেয়েও বেশি, মানে এক্সামে বেশি কোশ্চেন আছে। তো অফ স্টেজেন্ডি এন্টুইটলাং মিনস ফেজ অফ ওয়াক্সিং স্লোপ ডেভেলপমেন্ট। এখানে প্রাথমিক পর্যায়ে কি হয়? একটা কনভেক্স স্লোপ ডেভেলপমেন্ট হয়। দেখো এই যে পর্যায়, টাইম, ডিস্টেন্স অ্যান্ড ভেলোসিটিস, এই স্টেজটাকে বলা হয় প্রাইমারাম, যেখানে একটা ভূমিরূপ একদম প্লেন ল্যান্ড থাকে। এরপরে তো আপলিফমেন্ট আর ইরোশন একসাথে এখান থেকে ধরো শুরু হয়েছে, তাই তো। আর প্রাথমিকভাবে ঢালটা দেখো এরকম কনভেক্স স্লোপ হয়। প্রাথমিকভাবে এই যে ঢাল দেখো, এটা কনভেক্স স্লোপ, এই স্লোপটা হচ্ছে কনভেক্স স্লোপ বা উত্তল ঢাল, বাংলায় বলা হয় উত্তল ঢাল। এখানে দেখো ঢাল অনেকটা উত্তল প্রকৃতির। ওকে, ইনিশিয়ালি the land surface rises slowly
বাট আফটার সাম টাইম রেট অফ আপলিফমেন্ট ইজ এক্সিলারেটেড। প্রাথমিকভাবে ভূমির উত্থান একটু কম হলেও পরে দ্রুত হারে উত্থান হতে থাকে, বিকজ আপলিফমেন্ট অ্যান্ড কনসিকুয়েন্ট ইনক্রিজ ইন দ্য চ্যানেল গ্রেডিয়েন্ট, flow velocity and kinetic energy of the course increases in discharge. The river continue to degrade their valley with accelerated rate of the downcutting, but rate of upliftment far exceed the rate of valley dipping. কি বললাম? প্রাথমিক পর্যায়ে ভূমির উত্থান প্রথম দিকে একটু ধীরে হলেও তারপরেই দ্রুত হারে উত্থান হতে থাকে, এবং আগেই বলেছি এখানে ইরোশন এবং আপলিফমেন্ট হ্যান্ড ইন হ্যান্ড চলতে থাকে। বেসিক প্রিমাইসে দেখো পরিষ্কার বলা হয়েছে ইরোশন এবং আপলিফমেন্ট এখানে হ্যান্ড ইন হ্যান্ড চলতে থাকে। এই জায়গাটা পড়লে বুঝতে পারবে দুটো একসাথে চলে, ঠিক আছে? তো সেই কারণে ওই আপলিফটেড ল্যান্ড মাসের ওপর যে রিভার ভ্যালি ডেভেলপমেন্ট হবে সেখানে ক্ষয়কার্য শুরু হবে, তার চ্যানেল গ্রেডিয়েন্ট নদীর গতিপথের ঢাল বাড়বে। ঢাল কখন বাড়ে? যত আপলিফমেন্ট হবে ধরো নদীর গতিপথের এই ঢাল আরো বাড়তে থাকবে, আরো আপলিফমেন্ট হলে এরকম খাড়া ঢাল তৈরি হবে এবং নদী দ্রুত হারে ডাউন কাটিং করবে বা অ্যাক্সিলারেটেড রেটে তার ডাউন কাটিং হবে। কিন্তু মাথায় রাখতে হবে দুটো বিষয়, রেট অফ আপলিফমেন্ট এটা সব সময় প্রাথমিক স্টেজে বেশি হবে দেন দ্য রেট অফ ভ্যালি ডিপিং বাই রিভার। নদী তো ক্ষয় করবে, কিন্তু নদী ক্ষয়ের তুলনায় আপলিফমেন্ট রেট বেশি হলে তবেই এখানে উত্তল ঢাল বা এরকম কনভেক্স স্লোপ ডেভেলপমেন্ট হবে, যার নাম আউফস্টেজেন্ডি এন্টুইংলার। Continuous active downcutting and valley dipping result in the formation of deep and narrow V-shaped valley, যে তো কমন ক্যারেক্টারিস্টিক, ডেভিসের সাথে কোনো পার্থক্য নেই। As rate of uplift means obstagendi entwicklung continue to increase, the V-shaped valleys are further dipping and serpent। যদি আপলিফমেন্ট আরো দ্রুত হারে হতে থাকে দেন ভি শেপ ভ্যালি যেটা প্রাথমিকভাবে রিভার ডেভেলপ করেছিল আরো শার্প হবে, আরো বেশি ক্ষয় হবে, আরো গভীর হবে। সিন্স ভ্যালি ডিপিং ডাজ নট কিপ পেস উইথ আপলিফমেন্ট অফ দ্য ল্যান্ডমাস, দ্য অ্যাবসলিউট রিলিফ কন্টিনিউ টু ইনক্রিজ। এবং নদীর এই ক্ষয় উত্থানের সাথে এখানে তাল মেলাতে পারবে না, তাই অ্যাবসলিউট রিলিফ এবং রিলেটিভ রিলিফ দুটোই ইনক্রিজ হতে থাকবে। অ্যাবসলিউট রিলিফ মানে কি? বেস লাইন থেকে এই উচ্চতাকে বলা হয় অ্যাবসলিউট রিলিফ। রিলেটিভ রিলিফ হচ্ছে এটা, যেখানে হাইয়েস্ট এবং লোয়েস্ট পয়েন্টের যে ডিফারেন্স এটাকে বলা হয় রিলেটিভ রিলিফ। দুটোই এক্ষেত্রে ইনক্রিজ হবে, কারণ নদী নিম্ন ক্ষয় দ্রুত হারে করবে, উত্থান দ্রুত হারে হবে, এই পার্থক্যটা দ্রুত হারে বাড়তে থাকবে। ইন দ্য আদার ওয়ার্ড, altitude of the divide summit as well as the altitude of the valley bottom continue to increase, the rate of upliftment far exceeds the rate of vertical erosion, but relative or available relief continue to increase। মানে আপলিফমেন্ট রেট ইরোশনের চেয়ে বেশি হওয়ার জন্য দুটো রিলিফই একসাথে ইনক্রিজ হবে। বোথ ম্যাক্সিমাম অল্টিটিউড মিনস অ্যাবসলিউট হাইট ফ্রম সি লেভেল, মানে এখানে উচ্চতা একেবারে নিচ থেকে দেখাচ্ছে। অ্যাবসলিউট হাইট মানে ঠিক এখান থেকে এই পর্যন্ত, রেড লাইনটা দেখো, এই উচ্চতা হচ্ছে অ্যাবসলিউট হাইট। এন্ড ম্যাক্সিমাম রিলিফ মিনস রিলেটিভ রিলিফ, মানে এদের পার্থক্য হচ্ছে রিলেটিভ রিলিফ। এই ছোট লাইনটা দেখো, এই পার্থক্য হচ্ছে রিলেটিভ রিলিফ আর ইনক্রিজেস। দুটোই তাহলে প্রথমে কিন্তু ইনক্রিজেস হয় বা ফার্স্ট স্টেজে ইনক্রিজেস হয়। দ্য স্লোপ অফ দ্য ভ্যালি সাইডস আর কনভেক্স ইন প্লেন, এবং ঢালটা কিরকম দেখতে হবে দেখো, উত্তল ঢাল, এরকম উত্তল। The valley side slope are continuously steepened due to continue the valley dipping, এবং এটা আরো এরকম স্টিপ হতে থাকবে যেহেতু ভ্যালি ডিপিং বাড়ছে। The radius of convexity of the slope is reduced with passage of time to parallel retreat of the steeper slope, এবং স্লোপের সমান্তরাল পশ্চাৎ অপসারণ হবে। এভাবে স্লোপের সমান্তরাল পশ্চাৎ অপসারণ হতে থাকবে, এটা আমরা পেঙ্কের স্লোপ ডেভেলপমেন্ট থিওরিতে পড়বো। এটাও এই কনসেপ্টটাও সমালোচনার মুখে পড়েছিল। তিনি একবার বলেছিলেন যে প্যারালাল রিট্রিট অফ স্লোপ, আরেকবার
তিনি নিজেই বলেছেন যে তোমার সমঢাল পর্যায় সৃষ্টি মানে স্লোপ রিপ্লেসমেন্ট প্রসেস। এখন প্যারালাল রিট্রিট আর স্লোপ অ্যান্ড যে সমঢাল পর্যায় বা স্লোপ রিপ্লেসমেন্ট দুটো সেম নয়। এই দুটো কনসেপ্ট, এটা যে স্ববিরোধী বলা হয় না, এই জায়গাতেই স্ববিরোধী ছিল। তো এটা নিয়েও কিন্তু সমালোচনা হয়েছে, কিন্তু সমালোচনার উত্তর দেওয়ার কথা তিনি সে সময় বেঁচে ছিলেন না। With the passage of time, more accelerated uplift and degradation, the primary peneplain, or say primordium, is surrounded by series of the bench called Piedmont trapene. এবং এখানে আরেকটা কনসেপ্ট দেখো, যে প্রাইমারাম প্রাথমিকভাবে ডেভেলপড হয়েছিল, সেখানে এরকম সিরিজ অফ বেঞ্চ বা ধাপ তৈরি হবে। প্রাথমিক স্টেজে এরকম সিরিজ অফ স্টেপ বা ধাপ তৈরি হবে, সেই ধাপকে বলা হবে পিডমন্ট ট্রেপেন। Each of such bench developed as the Piedmont or Piedmont flat, called in German Piedmont flat, on the slowly rising margin of the dome. দেখো এখানে এটাই হচ্ছে সেই পিডমন্ট, এখানে এটাই হলো সেই পিডমন্ট স্লোপ। এর ওপরিভাগে যেটা থাকে সেটাকে বলা হয় ট্যালাস ঢাল। ওপরিভাগে যেটা থাকে সেটাকে বলা হয় ট্যালাস ঢাল। তাহলে শেষের দিকে এভাবে এরকম ধাপ তৈরি হবে, সেই ধাপকে তিনি বলেছেন কি পিডমন্ট ট্রেপেন। ক্লিয়ার? তাহলে পিডমন্ট ট্রেপেন কিনা ধাপ, স্টেপ। নেক্সট আসছি গ্লিচ মরফর্মিক এন্টুইংলাং। গ্লিচ ফর্মিক এন্টুইংলাং জার্মান শব্দ, মিনস ইউনিফর্ম স্লোপ ডেভেলপমেন্ট প্রসেস। ইউনিফর্ম মানে কি? খুব সহজ কথায় আপলিভমেন্ট এবং ইরোশন রেট এখানে সেম, যদিও কনসেপ্টটা এতটা সহজ নয়। এর তিনটে ফেজ ছিল। প্রথম স্টেজে আপলিভমেন্ট গ্রেটার দ্যান ইরোশন হবে, সেকেন্ড স্টেজে আপলিভমেন্ট ইকুয়াল টু ইরোশন, এবং থার্ড স্টেজে আপলিভমেন্ট লেস দ্যান ইরোশন, মানে আপলিভমেন্টের থেকে ইরোশন তখন বেশি থাকবে। তো phase 1 characterized by still accelerated rate of the upliftment, absolute relief is still increased because rate of erosion is still less than rate of upliftment, মানে আপলিভমেন্টের থেকে ইরোশন তখনও কম, তার মানে আপলিভমেন্ট বেশি। ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ কি বলেছে? অ্যাবসলিউট রিলিফ নাইদার ইনক্রিজ নট ডিক্রিজ। এই স্টেজ, এখানে রিলিফ ইনক্রিজ ডিক্রিজ কিছুই হবে না, রিমেইন কনস্ট্যান্ট due to matching of the upliftment by lowering of the summit by denudation process, মানে যতটা উত্থান ততটাই ক্ষয়, কোনো পরিবর্তন নেই। আর এই স্টেজেই আসে কনস্ট্যান্ট স্লোপের কনসেপ্ট। কনস্ট্যান্ট স্লোপ বা এইখান থেকেই আসে প্যারালাল রিট্রিট অফ স্লোপ, এখান থেকেই আসে প্যারালাল রিট্রিট অফ স্লোপ, স্লোপের সমান্তরাল পশ্চাদপসারণ যে কনসেপ্ট, সেটা এই গ্লিচ ফর্মিগ এন্টুইংলাং এ দেখা যায়। ঠিক এই জায়গাতে গ্লিচ ফর্মিগ এন্টুইংলাং এর সেকেন্ড স্টেজে দেখা যায়। ওকে, লাস্ট যে স্টেজ রয়েছে আপলিভমেন্ট অফ দ্য ল্যান্ড স্টপ, আপলিভমেন্ট প্রায় স্টপ হয়ে যায়, and absolute relief of the altitude summit divide start decreasing because absence of the upliftment but continue erosion of the summit divides। তাহলে এখানে আপলিভমেন্টের থেকে ইরোশন বেশি, কারণ আপলিভমেন্ট তাহলে কোথায় স্টপ হলো? গ্লিচ ফর্মিং এন্টুইংলাং এর থার্ড ফেজ বা ফেজ সিতে গিয়ে দেখা যাচ্ছে এটা স্টপ হয়ে গেছে, কিন্তু ইরোশন যেহেতু কন্টিনিউ চলছে তাই উচ্চতা ধীরে ধীরে কমতে থাকবে। লাস্ট যে স্টেজ রয়েছে এটার নাম অবস্টিজেন্ডি এন্টুইংলাং। দেখো এগুলোকে আমি সামারি করে দিয়েছি কারণ এ অনেক বড় কনসেপ্ট এবং জটিল কনসেপ্ট, তো সেখান থেকে জিস্ট যতটা তুলে আনা যায় দিয়ে আমি কভার করে রেখেছি। যেখানে ছাড়া কিছু নেই, যা দেওয়া রয়েছে কম্প্যাক্ট আছে। এর বাইরেও ধরো এর কিছু আরো কনসেপ্ট দিয়ে আরো উদাহরণ দিয়ে ব্যাখ্যা করার রয়েছে। সাবিন্দা সিং এর বই ফলো করবে, সেটা সাবিন্দা সিং থেকেই নেওয়া, ওখানে একদম ক্লিয়ার ভাবে বিষয়টা লেখা রয়েছে। ঠিক আছে? অবস্টেজেন্ডি এন্টুইংলাং মিন্স ওয়ান্ডিং স্লোপ ডেভেলপমেন্ট। প্রথমে বলেছিলাম এটা তোমার সেই ওল্ড স্টেজ, মাঝেরটা ম্যাচিওর স্টেজ ছিল এটা,
এটা হলো ওল্ড স্টেজ। ওল্ড স্টেজের বৈশিষ্ট্য কি হবে? ওল্ড স্টেজে আসবে ওয়ার্নিং স্লোপ ডেভেলপমেন্ট। ওয়ার্নিং মানে দেখতে কিরকম? এরকম কনকেভ স্লোপ, progressively dominated by erosional process of lateral erosion and consequent valley widening and marked decrease in the rate of valley dipping through vertical downcutting। এক তো আপলিভমেন্ট নেই, আগে বন্ধ হয়ে গেছে, ইরোশন যদিও চলছে, ফর্ম অফ ল্যাটেরাল ইরোশন, পার্শ্বক্ষয়, and the vertical erosion are totally ceased, vertical erosion একেবারেই বন্ধ হয়ে গেছে। This process is marked by progressive decline in the landform of the absolute relief as well as relative relief। এখানে অ্যাবসলিউট এবং রিলেটিভ রিলিফ দুটোরই উচ্চতা কমতে থাকে। ওকে, এবং ফাইনালি দেখো relative relief also decrease because divide summit are continuous erode down and lowering in the height, while down cutting of the valley floor decrease remarkably। valley floor দ্রুত হারে কমতে থাকে due to decrease in the channel gradient and kinetic energy তার সাথে একেবারে কমে যায়। আর কাইনেটিক এনার্জি কমে গেলে কি হবে? আমরা ডেভিসের থিওরিতে পড়েছিলাম, এনট্রপি ম্যাক্সিমাইজেশন হবে। প্যারালাল রিট্রিট অফ দ্য ভ্যালি সাইডেড স্লোপ স্টিল কন্টিনিউ। প্যারালাল রিট্রিট অফ দ্য ভ্যালি সাইডেড স্লোপ আর স্টিল কন্টিনিউ, মানে এখানেও প্যারালাল রিট্রিট অফ স্লোপ বা স্লোপের সমান্তরাল পশ্চাদপসরণ হতেই থাকবে। লাস্ট যে স্লাইড রয়েছে দেখো এখানে কি দেখানো হয়েছে, নাও দ্য ভ্যালি সাইডেড স্লোপ কনসিস্ট অফ টু সেগমেন্ট। এবার লাস্ট স্টেজের দুটো, যেমন সেকেন্ড স্টেজের তিনটে পার্ট ছিল, লাস্ট স্টেজের দুটো পার্ট আছে। প্রকৃতপক্ষে যদি প্রোফাইলটা ড্র করা হয় এরকম দেখতে হয়, প্রথমে কনভেক্স স্লোপ, তারপরে এরকম রেক্টিলিনিয়ার, তারপরে থাকবে কনকেভ। দেখো এখানে ঢালটা হচ্ছে কনভেক্স, এখানে রয়েছে রেক্টিলিনিয়ার, নিচে হচ্ছে কনকেভ, আর এই তিনটে যে আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে এখানে। তো নিচের যে স্লোপ ডেভেলপমেন্ট হয়েছে এখানে, এই যে স্টেজ, এটা থার্ড স্টেজ, এটা ধরো সেকেন্ড স্টেজ, এটা ফার্স্ট স্টেজ। এই থার্ড স্টেজের আবার দুটো অংশ রয়েছে। দুটো অংশ কি কি? একটা হচ্ছে গ্র্যাভিটি স্লোপ, নিচে রয়েছে ওয়াশ স্লোপ। The uppermost segment of mountain is steep angle inspire of continuous lowering of the ridge grades. This slope called gravity slope or Bossingen। মানে এই যে ধরো নিচের দিকের যে স্লোপটা রয়েছে, এই যে স্লোপ, এই স্লোপের উপরের দিকে যে স্টিপ স্লোপটা রয়েছে না, এই স্টিপ স্লোপকে বলা হয় বসিঙ্গার আর গ্র্যাভিটি স্লোপ। দ্য লোয়ার সেগমেন্ট অফ দ্য গ্র্যাভিটি স্লোপ কল্ড ওয়াশ স্লোপ অর হেলডেনহ্যাং। এবং এর নিচের দিকের যে ঢাল এখান থেকে এই পর্যন্ত, এটাকে বলা হয় এইচ ফর হেলডেনহ্যাং। হেলডেনহ্যাং comprises of talus material or lower inclination। It is formed at the base of the valley side due to rapid parallel retreat of the gravity slope of Bossingen and constant elimination of the much convex waxing slope। কি বলছে এখানে? এই যে সামনে দিকের খাড়া ঢাল, এটা হচ্ছে তোমার বসিঙ্গান, আর এখানে ধরো স্লোপের প্যারালাল রিট্রিট চলে, মানে স্লোপ এভাবে যেমন পেডিমেন্টের মতো এটা প্যারালাল রিট্রিট হয়। আর প্যারালাল রিট্রিট হলে কি হবে? মাঝখানে এই ম্যাটারগুলো এখানে জমা হবে এবং এর জমাকৃত অঞ্চলের উচ্চতা এভাবে বাড়তে থাকবে। আর এই যে সঞ্চয়জাত ভূমিরূপ, এটাকে বলা হয় হেলডেনহ্যাং বা ট্যালাস ঢাল। বোঝা গেল? তাহলে নিচে থাকলো পিডমন্ট, যেটার নাম হচ্ছে আমরা বলেছিলাম যে পিডমন্ট ট্রেপেন। পিডমন্ট ট্রেপেনের উপরে থাকে হেলডেনহ্যাং, তার উপরে থাকে বসিঙ্গান,
তার উপরে থাকে কনস্ট্যান্ট স্লোপ, দেন ওয়াক্সিং স্লোপ। ক্লিয়ার? তাহলে আমরা যদি এখানে ছবিতে দেখি, যদি এটা মুছে দিই, দেখো এর যে তিনটে অংশ রয়েছে প্রকৃতপক্ষে একটা অংশ কিন্তু সেকেন্ড স্টেজের অংশ হয়ে যাচ্ছে। মানে এই যে স্লোপ ধরো, এই স্লোপের প্যারালাল রিপটিট হচ্ছে সব সময় এভাবে, সমান্তরাল এটা পশ্চাৎ অপসারণ হচ্ছে। এখন সমান্তরাল পশ্চাৎ অপসারণের জন্য স্লোপ পিছিয়ে যাচ্ছে, পিছিয়ে গেলে সামনে যে এরকম একটা সঞ্চয়জাত ঢাল তৈরি হচ্ছে, এই ঢালটাকে বলা হয় হেলডেনহ্যাং। আর হেলডেনহ্যাং এর উপরে যে খাড়া ঢাল, এটা হচ্ছে বসিংগান। ক্লিয়ার? In the advanced stage of the phase of Aufstehende Entwicklung, the gravity slope or Boschingen are reduced to steep-sided conical residual hill called inselberg। এভাবে ক্ষয় হতে হতে একসময় ধরো দুই পাশ থেকে যদি প্রক্রিয়াটা এভাবে কাজ করে, মাঝখানের ভূমিরূপ এরকম ছোট হিল সাইডেড ইনসেলবার্গ তৈরি করবে, যেটা হচ্ছে পেঙ্কের থিওরির রেসিডুয়াল ল্যান্ডফর্ম। ডেভিসের থিওরি রেসিডুয়াল ল্যান্ডফর্ম ছিল মোনার্নক, পেঙ্কের থিওরি রেসিডুয়াল ল্যান্ডফর্ম হবে ইনসেলবার্গ। Eventually, inselbergs are also consumed with whole landscape is dominated by series of concave ওয়াশ স্লোপ and হেলডেনহ্যাং। যদিও এখানে ইনসেলবার্গের উপরে এরকম তার শেষ বিন্দুতে দেখো একাধিক এরকম কনকেভ স্লোপ ডেভেলপড হবে এবং তার আবার ফার্দার ইরোশন চলতে থাকবে। such extensive surface produced that end of Aufstehende Entwicklung, এবং এরপরে এরকম একটা এক্সটেন্সিভ ফ্ল্যাট সারফেস তৈরি হবে তৃতীয় ক্ষয় চক্রের বা তৃতীয় পর্যায়ে, শেষ পর্যায়ে, যাকে বলা হয় এন্ড্রাম্প। such featureless plane produced at the last stage of Penck cycle of erosion means Aufstehende Entwicklung called Endramp, which may be considered equivalent to Davis পেরিপ্লেন। মানে এই এন্ড্রাম্প এবং পেনিপ্লেনের মধ্যে এমন কিছু পার্থক্য নেই। ডেভিসের পেনিপ্লেনের উপরে মোনার্নক থাকে, আর পেঙ্কের এন্ড্রাম্পের উপরে ইনসেলবার্গ থাকবে। ক্লিয়ার? এই হচ্ছে টোটাল থিওরির কনসেপ্ট। সমালোচনা আমি দুটো দিয়েছি, চাইলে বই থেকে আরো পড়তে পারো। কি বলছে? Penck model of the landscape development, as pointed out in the beginning, could not be correctly interpreted because of its publication in obscure German language and wrong interpretation of his ideas by English translators। বলছে এই যে থিওরিটা আমরা এখন পড়লাম না, হয়তো দেখবে এই থিওরিটাও দীর্ঘকাল ধরেই ভুল পড়ানো হচ্ছে, কারণ লেখা হয়েছিল জার্মান ভাষায়, তার ইংলিশ ট্রান্সলেশন দাবি করা হচ্ছে ঠিক মতো হয়নি। দ্বিতীয়ত কি, Penck concept of a parallel retreat of slope and continue to crustal movement become most sensitive point of attack by American geologists। আমেরিকান জিওলজিস্টরা তার এই প্যারালাল রিট্রিট অফ স্লোপ, ঢালের সমান্তরাল পশ্চাৎ অপসারণ, আর স্লোপ রিপ্লেসমেন্ট, এই দুটোর উপরে প্রচুর সমালোচনা করেছেন। ইভেন বলেছেন এই দুটো নাকি স্ববিরোধী মতবাদ, সেটা নিয়েও অনেক সমালোচনা রয়েছে। তো এই হলো তোমার কনসেপ্ট। যদি এখানে কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা হয় বা মনে হয় যে বোঝা যাচ্ছে না, তো বলো, তাহলে আমি রিপিট করছি। ডেভিসের থেকে পেঙ্কের থিওরি তোমাদের ইউজিসি নেট এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে বিশেষ করে যে তিনটে স্টেজের নাম বললাম না, প্রথমে থাকবে দেখবে Aufstehende Entwicklung, তারপরে থাকবে গ্লিচফর্মিক ইন্টুইকলাং এবং শেষে থাকবে Aufstehende Entwicklung। এদের সিকোয়েন্সটা অনেকবার পড়েছে, এই সিকোয়েন্স থেকে কোশ্চেন আসে। ইভেন প্রাইমারাম্প, এন্ডাম্প, বসিঙ্গান, হেলডেনহ্যাং, পিডমন্ট রেপেন, ইনসেলবার্গ, এগুলো থেকে কোশ্চেন আসতেই থাকে। ভিডিওটা রিপিটেডলি আরো দুই একবার দেখবে, দেখলে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে যে কোন জায়গায় কার পজিশন কিরকম। ইভেন স্লোপে দেখো, এখান থেকেই স্লোপের কনসেপ্ট তুমি পেয়ে যাবে। ওপরের যে স্লোপ, এটা সবসময় হয় ধৌত ঢাল বা ওয়াক্সিং স্লোপ, এই স্লোপ দেখতে কনভেক্স। নিচের যে স্লোপ, এটা হচ্ছে কনকেভ।
বা ওয়ার্নিং, এটাকে বলা হয়, এই স্লোপের নাম হচ্ছে ওয়ার্নিং স্লোপ। যেগুলো স্লোপের থিওরিটা যেদিন পড়াবো সেদিন এগুলো থাকবে। এটা প্রকৃতপক্ষে সাইক্লিক কনসেপ্টের নয়, এবং মাঝখানে যে স্লোপ রয়েছে না, এটাকে বলা হয় রেক্টিলিনিয়ারিটি। মাঝখানে যে স্লোপ রয়েছে রেক্টিলিনিয়ারিটি, এখানে ধরে নেওয়া হয় যে ব্যালেন্স কন্ডিশনে আছে, মানে ইরোশন এবং আপলিমের এমন একটা স্টেজে রয়েছে যে স্লোপ যখন প্রতিস্থাপিত হয়, মানে স্লোপ রিপ্লেসমেন্ট হয়, সেটা আমরা বুঝতে পারি না। সেটা আমাদের চোখে ধরা পড়ে না, এই স্টেজে রয়েছে। চলো এই পর্যন্তই থিওরি ছিল, নেক্সট ক্লাস নোটিফাই করা হবে। ওকে।